কালচার মিডিয়ার কথাও কিন্তু বলছিলাম, এই কালচার মিডিয়া সিম্পল হয়, কমপ্লেক্স হয়। কমপ্লেক্স মিডিয়া আবার বলছিলাম যে হচ্ছে সিলেক্টিভ মিডিয়া নামে একটা মিডিয়া পাওয়া যায়। সেটা আবার এক্সাম্পল দিয়ে আপনাদের ক্লাসে লাস্ট ক্লাসে বুঝতেছিলাম, খেয়াল করতেছে কিনা দেখেন। জি স্যার। এখন এই সিলেক্টিভ মিডিয়ার পরে আসেন হচ্ছে আমরা যেখানে যাব, আমরা এর আগে যখন পড়ছি যে হচ্ছে ব্যাকটেরিয়া কতগুলো গ্রুপে ভাগ করা যায়, যেমন আমরা এরকম ছিল যে হচ্ছে আপনার গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া ছিল, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ছিল, অ্যাসিড ফাস্ট ব্যাকটেরিয়া ছিল। একদম প্রথম যে ডকুমেন্টস পড়েছিলাম ওইটা শেষের দিকে ছিল। তো এর মধ্যে আমরা জানি যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার মধ্যে আপনার বেসিলাস থাকে, ক্লোস্ট্রিডিয়াম থাকে, তারপর হচ্ছে স্ট্রেপ্টোকোকাস, স্টাফিলোকোকাস, কোরিনি ব্যাকটেরিয়াম, এগুলো সবই হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, এগুলো সবই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আবার অন্যদিকে দেখেন হচ্ছে এশেরিশিয়া, তারপর হচ্ছে সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস, তারপর ইয়ারশিনিয়া, এন্টেরোব্যাক্টার, ক্লিপশিয়ালা, এগুলো সবই হচ্ছে কম্পাইলোব্যাক্টার, সিউডোমোনাস, এগুলো সবই গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আর ওইদিকে আমার এসিড ফার্স্টে ছিল হচ্ছে আপনার মাইকোব্যাকটেরিয়াম, টিউবারকুলোসিস, এগুলো ছিল আমাদের টাইপ। টাইপ অনুসারে আমরা এখন যেটাতে যাব, আপনাদের হাতে মনে ডকুমেন্টস আছে তাই তো? প্রিভিয়াস ডকুমেন্টস কি আছে আপনাদের হাতে? না স্যার আছে। কয়জনের হাতে আছে, কয়জনের হাতে নাই? নাই স্যার। নাই স্যার। আচ্ছা দেখেন এই জায়গায় যাদের ডকুমেন্টের সাথে একটু মিলাতে থাকেন, এখানে তো কিছু মিলবে, আমি যা দেখাচ্ছে ওগুলোর সাথে কিছু মিলবে। যে পয়েন্ট গুলো বলতেছে ওই পয়েন্ট গুলো নোট করে রাখেন, যেগুলো পড়াবো শুধু ওগুলাই করে এর বাইরে না পড়ার দরকার আছে। প্রথমে আসেন হচ্ছে আমরা যদি বেসিলাসের দিকে তাকাই, বেসিলাস খুবই কমন একটা ব্যাকটেরিয়া। এখানে বলতেছে যেটা হচ্ছে এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, আগেই বলছি। শেপ হচ্ছে রডের মতো, আর সে হচ্ছে অ্যারোবিক অর ফ্যাকাল্টেটিভ অ্যানারোবিক, তার অক্সিজেন লাগবে, অক্সিজেন ছাড়াও সে হচ্ছে সার্ভাইভ করতে পারে। ও সে স্পোরও ফর্ম করে। এরপরে পরের লাইনে দেখেন লেখা আছে হচ্ছে তারপরে দেখেন হচ্ছে পরের লাইনে বলতেছে যে হচ্ছে ক্যাটালিস্ট পজিটিভ। আমরা বায়োকেমিক্যাল লিস্ট পড়ছিলাম, মনে আছে ইনভিক যেগুলো পড়ছি, ইনভিকের মধ্যে কিন্তু ক্যাটালিস্ট নাই। ক্যাটালিস্ট হচ্ছে এরকম একটা বায়োকেমিক্যাল টেস্ট যেখানে হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার করে, হাইড্রোজেন পারঅক্সাইড ব্যাকটেরিয়ার কলোনিতে অ্যাপ্লাই করে বাবল ফর্ম করা বা না করার উপর বেস করে হচ্ছে আপনার টেস্ট করে। বাবল ফর্ম করলে পজিটিভ বলে, বাবল ফর্ম না করলে নেগেটিভ বলে। তার মানে এ হচ্ছে ক্যাটালিস্ট পজিটিভ টেস্ট। হ্যাঁ, এটা একটা বায়োকেমিক টেস্টের নাম। এন্ড মোস্টার মোটাইল মানে তারা মুভ করতে পারে আর কি, জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। তো ইউবিকুইটাস মানে মোটামুটি সব জায়গায় তাদের পাবেন। স্পেসিফিক্যালি বলতেছে সয়েল, এয়ার, ডাস্ট, ওয়াটার, এগুলাতে পাওয়া যায় বেসিলাসের। এখন তারপরে দেখেন বেসিলাসের কতগুলো টাইপ আছে, যেমন হচ্ছে বেসিলাস সিরিয়াস, তারপর সার্কুলেন্স, তারপর হচ্ছে স্টেরোথার্মোফিলাস। তো এই যে এই টাইপগুলো তিনটা টাইপ। একটা টাইপ দেখলেন, এখানে দেখেন বেসিলাস সিরিয়াস বলতেছে কি করে ফুড পয়জনিং করে, সার্কুলেন্স হচ্ছে অপরচুনিস্টিক অর্গানিজম, মানে এটা হচ্ছে নরমালি আপনার ডিজিজ কজ করবে না, কিন্তু যখন আপনার বডি দুর্বল থাকবে তখন হচ্ছে তারা ডিজিজ কজ করবে। আর লাস্টেরটাকে হচ্ছে স্টেরিলিটি টেস্টিং ইউজ। তার মানে ডিজিজ কজ এর কথা যদি বলেন, এখানে মূলত বেশি সিরিয়াসটা বলতেছে হচ্ছে ফুড পয়জনিং এর কজ করে। আর আমরা যেটা প্রথমেই টার্গেট করতেছি, যেটা উপরে লেখা আছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, হ্যাঁ এটা হচ্ছে মূলত বেশি ইম্পর্টেন্ট। ব্যাসিলাস অ্যানথ্রাসিসটা হচ্ছে প্যাথোজেনিক থাকে এদের মধ্যে। তার মানে ব্যাসিলাস অ্যানথ্রাসিস আর ব্যাসিলাস সিরিয়াস এই দুইটার ক্ষেত্রে দেখা যায় যে তারা ডিজিজ কজ করতেছে, বাকিগুলো না। তো ব্যাসিলাস অ্যানথ্রাসিস কোন ডিজিজটা কজ করে? ব্যাসিলাস অ্যানথ্রাসিস যে ডিজিজ কজ করে এটার নাম হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাক্স। অ্যানথ্রাক্স কার কার হয়? ক্যাটেলের হয়, শিপের হয়, হর্স, মিল, সোয়াইন, ডগস, ক্যাটস, এদের হয়।
পাশে কি লেখা আছে দেখেন, বলতেছে হচ্ছে malignant carbuncle and Cold disease in man. Malignant carbuncle, carbuncle মানে হচ্ছে আপনার এক ধরনের ফোড়া টাইপের স্ট্রাকচার, কালো রঙের ওই টাইপের। পরে আবার আসতেছে, পরে আবার পাবেন টিটিস। তারপরে হচ্ছে ওসোটার ডিজিজ বলে একটা ডিজিজ, এটা সাধারণত মানুষের হয়। হোস্ট দেখেন কারা, হোস্ট লেখা আছে হচ্ছে ম্যান, ক্যাটল, শিপ, হর্সেস, সোয়াইন, ডগস, ক্যাটস। এখান থেকে ডিজিজ হোস্ট এটা করবে। আর পরে আসেন হচ্ছে ট্রান্সমিশন। ট্রান্সমিশন মানে কিভাবে ছড়ায়, এটা নর্মাল ল্যাঙ্গুয়েজে লেখা আছে, তেমন স্পেশাল কিছু নাই। এখানে বলতেছে হচ্ছে সয়েল থেকে ছড়াইতে পারে, কন্টামিনেটেড ফিড থেকে ছড়াইতে পারে, ওয়াটারের মাধ্যমে ছড়াইতে পারে। তো তারপরে হচ্ছে আপনার দেখবেন হচ্ছে যেহেতু আমরা বলতেছিলাম একটা স্পোর ফর্ম করে, তার মানে হচ্ছে গ্রেজিং ল্যান্ড যেগুলো থাকে বা হচ্ছে পোস্টাল ল্যান্ড যেটা বলে, এখান থেকে ছড়াইতে পারে, খড় থেকে ছড়াইতে পারে। তারপরে হচ্ছে আপনার ফ্লাড যখন হয়, ওয়াটারের মাধ্যমে যখন বিভিন্ন এরিয়া ফ্লাডেড হয়, ওই জায়গা থেকে ছড়াইতে পারে। ট্যানারি যারা হচ্ছে লেদার হ্যান্ডেলিং করে, তারপর হচ্ছে ফুল সর্টিং যারা করে, এসব জায়গা থেকেও বেশ ভালো পরিমাণে ছড়াতে পারে। আর কার্নিভোরাস যেসব অ্যানিমাল আছে, ডগ, ক্যাট, ফক্স, এদের মাধ্যমে হচ্ছে ছড়াইতে পারে। কিভাবে, যে ডেড বডি যদি তারা ফিড করে, ডেড বডি ফিডের মাধ্যমে ছড়াতে পারে। তারপর হচ্ছে বার্ডের মাধ্যমে ছড়াইতে পারে, যেসব বার্ড হচ্ছে আপনার ফ্ল্যাশ ইটিং আছে, এদের মাধ্যমে ছড়াইতে পারে। ফ্লাইয়ের মাধ্যমে ছড়াইতে পারে, যারা হচ্ছে ব্লাড সাক করে, টিক যেগুলো আছে টিকের মাধ্যমে ছড়াইতে পারে। এগুলো হচ্ছে ট্রান্সমিশনের ব্যাপারগুলো বলতেছে। তারপরে আসে হচ্ছে প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিসের সোজা চলে যান হচ্ছে তিনটা টাইপের আপনার ইয়ে পাবেন প্যাথোজেনেসিস পাবেন। এই জায়গায় দেখাচ্ছে একটা হচ্ছে কিউটিনিয়াস, তারপরে হচ্ছে পালমোনারি, তারপর হচ্ছে ইন্টেস্টাইন। এই তিনটা। কিউটিনিয়াস বুঝতেছেন, এটা হচ্ছে স্কিনের সাথে যেহেতু রিলেটেড, এটাকে আপনার কিউটিনিয়াস অ্যানথ্রাক্স বলে, আবার হচ্ছে এটাকে মেলিগন্যান্ট পুস্টিউলো বলে, তারপরে আবার এটাকে মেলিগন্যান্ট কার্বনকালও বলতেছে, আবার এগ্রিকালচার অ্যানথ্রাক্স বলতেছে। এটার কথা বলতেছে। এখানে দেখেন স্লাইড তো দেখতে পাচ্ছেন নাকি? একজন কানেক্টিং দেখাচ্ছে, স্যার একটু অ্যাপ্রুভ করে নিতেন। একজন ঢোকার চেষ্টা করতেছে, স্যার একটু অ্যাপ্রুভ করে নিতেন। একজন রেকর্ডের ট্রাই করছে, শুধু এইটুকু হচ্ছে। ওয়েটিং রুম এনেবল করো নাই, অ্যালাউ করো। পাসওয়ার্ড দিয়ে ঢুকতে বললেন, পাসওয়ার্ড দিয়ে ঢুকতে বললেন, পাসওয়ার্ড দিয়ে আছে। এরপরে আসেন হচ্ছে আমরা বলতেছিলাম, দেখেন ওই জায়গায় কিউটেনিয়াসের মধ্যে দেখবেন যে টার্মগুলো ব্যবহার করে, যেমন হচ্ছে পোস্টিলের কথা বলা হচ্ছে। পোস্টিল বলতে মূলত বোঝায় হচ্ছে একটা এলিভেটেড এরিয়া বোঝায়, এলিভেটেড এরিয়া উইথ পাস, মানে এখানে পাস সেল থাকবে, এরিয়াটা এলিভেটেড থাকবে। আর এটার সাথে আমরা হচ্ছে প্যাপিউলের কথা বলি অনেক সময়, প্যাপিউল ভার্সেস হচ্ছে পোস্টিল। প্যাপিউল বলতে বোঝায় হচ্ছে আপনার সেন্টারে হচ্ছে যে এলিভেটেড স্ট্রাকচার থাকে, ওর সেন্টারে হচ্ছে ওয়াটার থাকে। তারপরে চলে আসেন হচ্ছে কার্বঙ্কল। কার্বঙ্কল বলতে বোঝায় হচ্ছে ব্ল্যাকিশ, কিউটেনিয়াসের ভিতরে আছে, এখানে দেখেন ডায়মন্ড লোজো বলতেছে। কার্বঙ্কল বলতে বোঝায় হচ্ছে ব্ল্যাকিশ কালারেশন অফ স্কিন।
যেটা হচ্ছে স্প্রেড প্রোন হয়, এখান থেকে হচ্ছে ডিজিজ ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে। আর ওই যে একদম শেষের লাইনে দেখেন একটা ওয়ার্ড আছে যে হচ্ছে disease occurs in the veterinarian, farmers and slaughterhouses workers who handle the carcasses or hides of infected animals. Hide তো বোঝেন, carcass হচ্ছে dead body, animal dead এর মাধ্যমে ছড়াতে পারে। হচ্ছে spores in the cut or abrasion of the skin. শরীরের স্কিনে হচ্ছে ধরুন অ্যাব্রেশন যদি হয়, মানে হচ্ছে উপরের লেয়ারটা যদি নষ্ট হয়ে যায়, তো হচ্ছে কোথাও কেটে যায়, এর মাধ্যমে প্রথম ঢুকলো অ্যানথ্রাক্সের জীবাণু, ঢোকার পর 2 থেকে 3 ডেজের মাথায় হচ্ছে পেপিল ফর্ম করতেছে। পেপিল আমরা আগে বলছি যে হচ্ছে স্ট্রাকচার একটা ব্রণের মতো আর কি, ফর্ম করলো। তারপরে দেখেন এর থেকে 2-3 পরে গিয়ে ফর্ম করতে হচ্ছে পোস্টিল ফর্ম, যেটার মধ্যে হচ্ছে পাস সেল ফর্ম করে এবং লাস্টে গিয়ে বলতেছে যে হচ্ছে the pustule ruptures leading to congested edematous center covered with black tissue. লাস্টে গিয়ে হচ্ছে এরকম মাইটোসিস টাইপের স্ট্রাকচার বানায়। পরেরটাতে আসেন হচ্ছে আপনার স্ক্রিন কি মুভ করতেছে? চেষ্টা করতেছে। এটা ছিল আমাদের প্রথমটা। তারপরে আসেন হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারটা বলতেছে পালমোনারি অ্যানথ্রাক্স বলতেছে। এটা হচ্ছে ইনহেলেশনের সাথে রিলেটেড হবে, যেটা পালমোনারি অ্যানথ্রাক্স। এটা উল সর্টার ডিজিজ বলে, উল সর্টার্স ডিজিজ, মানে ওই যে উলের সাথে যেটা রিলেটেড স্পোর ফর্ম করে ইনহেলেশনের মাধ্যমে সে ছড়াইতে পারে, এই জন্য উল সর্টার ডিজিজ বলে। যারা উল সর্টিং এর কাজ করে এদের বেশি ইনহেলেশন অ্যানথ্রাক্স বলে, আবার ইন্ডাস্ট্রিয়াল অ্যানথ্রাক্স। এটাও একই রকম ইনহেলেশনের মাধ্যমে যাবে, গিয়ে হচ্ছে আপনার স্পোর গুলো হচ্ছে লাঙে গিয়ে এক ধরনের নিউমোনিয়া কজ করে, এগুলো হচ্ছে ব্রঙ্কিয়াল। আপনার হ্যামোরেজ হইতে পারে। লাস্টে দেখেন লেখা হচ্ছে প্লুরেসি, ইনফ্লামেশন অফ প্লুরা উইথ সেরাসপিড। প্লুরা তো বুঝতেছেন যে হচ্ছে লাঙের একটা কোম্পানি, যেটা থেকে এটাকে প্লুরা বলতেছে। সেরাসপিড বলতে হচ্ছে ওয়াটারি ফ্লুইড, সেরাস গ্ল্যান্ড থেকে আসে। প্লুরার নিচে থাকে সেরাস গ্ল্যান্ড, ওইখান থেকে ওয়াটার টাইপ। এটা হচ্ছে মিউকাস, হচ্ছে সেরাস। মিউকাস হচ্ছে স্টিকি, সেরাস হচ্ছে ওয়াটার। ঠিক আছে। লাস্টলি হচ্ছে দেখেন ইন্টেস্টাইনাল, এটা হচ্ছে খুবই রেয়ার কেস, যদি কেউ র মিট খায় তার ক্ষেত্রে শুধুমাত্র। ঠিক আছে, গেল। তারপরে চলে যাবেন হচ্ছে কালচারাল প্রপার্টি। কালচারাল প্রপার্টিজে এখানে দেখেন একটু ডায়াগনোসিসে জাস্ট দেখেন হচ্ছে ক্লিনিক্যাল সাইন এন্ড সিম্পটমস, শুধু এইটুকু দেখবেন, বাকিগুলো না, বাকিগুলো বাদ। ক্লিনিক্যাল সাইন এন্ড সিম্পটমস এখানে বলতেছে যে হচ্ছে তার লক্ষণগুলো কি কি। লক্ষণ বলতেছে হচ্ছে টেম্পারেচার অনেক হাই হবে এবং 107°C। তারপরে কি যেখানে পরের লাইন দেখেন হচ্ছে লুজিং অফ ব্লাড ফ্রম ন্যাচারাল বডি ওরিফিস, অর্থাৎ নাক দিয়ে, তারপর হচ্ছে আপনার অ্যানাস দিয়ে, কান দিয়ে, জেনিটাল ওপেনিং দিয়ে হচ্ছে আপনার ব্লাড বের হতে থাকে। ব্লাডের কালার কেমন হবে? পিচ কালারের মতো। পিচ মানে রাস্তার পিচ, যেটা পেরি কালার, আনক্লোটেড, মানে ব্লাড ক্লট করবে না, কালো রং হয়ে থকথকে কালো হয়ে ওরকম হয়ে আপনার রিলিজ হতে থাকে। ক্লটিং বুঝতেছেন, গ্যাস ফর্ম করা। তারপরে হচ্ছে রেপিড ডিকম্পোজিশন, খুব তাড়াতাড়ি বডি হচ্ছে আপনার পচে যাওয়া শুরু করবে। আর হচ্ছে অ্যাবসেন্স অফ রিগর মর্টিস। রিগর মর্টিস তো মনে হয় জানেন আপনারা নাকি? জানেন কি? জি না স্যার। দুইটা টার্ম, একটা হচ্ছে রিগর মর্টিস, একটা হচ্ছে অ্যালগর মর্টিস। রিগর মর্টিস বলতে বোঝায় হচ্ছে নর্মালি মানুষ
বা কোনো অ্যানিমেল যখন মারা যায়, মারা যাওয়ার পর হচ্ছে বডি আস্তে আস্তে হচ্ছে প্রথম শক্ত হয়, শক্ত হওয়ার পরে তারপরে হচ্ছে আপনার ধীরে ধীরে পচনের দিকে যায়। হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল ইয়ে থাকে, বডি ঠান্ডা থাকে এরকম। আর এটার উল্টাটা যেটা হয় অ্যালগার মর্টিস, ওটাতে হচ্ছে আপনার বডি শক্ত না হয়ে সরাসরি হচ্ছে পচা শুরু করে। সরাসরি পচন শুরু হয়ে যায় এবং ব্লাড লিক হতে থাকে ওই রকমের থেকে। তো যে হার্ডেনিং অফ দ্য বডি যেটা হওয়ার কথা, এই হার্ডেনিং অফ দ্য বডিটা থাকে না যখন হচ্ছে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়। তো অ্যানথ্রাক্সে আক্রান্ত ডেড বডি আপনার হচ্ছে শক্ত হবে না, তার আগে হচ্ছে পচা শুরু হবে। এটা হচ্ছে ক্লিনিক্যাল সাইন এন্ড সিম্পটমস। এখান থেকে এইটুক। তারপর আসেন কালচারাল প্রপার্টিজ। এখানে মূলত যেটা করবেন, বেসিলাস অ্যানথ্রাসিস, এই যে ব্যাকটেরিয়াটা, এই ব্যাকটেরিয়াটা যদি আমি কালচার মিডিয়াতে গ্রো করতে যাই, আমরা যেমন এর আগে পড়ছিলাম সিলেক্টিভ মিডিয়া বা বিভিন্ন মিডিয়া বায়োকেমিক্যাল টেস্ট করছি। তো এখানে দেখেন মিডিয়া ব্যবহার করে কিভাবে হচ্ছে তাকে আপনি আলাদা করতে পারবেন অন্যান্য ব্যাকটেরিয়া থেকে। কালচারাল প্রপার্টিজ যদি বলে, কালচারাল প্রপার্টিজ বলতে পারে, অথবা বলতে পারে যে হচ্ছে আপনি হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট, কিভাবে ডিফারেন্সিয়েট করবেন ইউজিং কালচার মিডিয়া। কালচার মিডিয়া ব্যবহার করে কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারেন ব্যাকটেরিয়াটাকে বা অ্যানথ্রাক্সের জীবাণু। এখানে প্রথমেই দেখেন যেটা বলতেছে কালচার প্রপার্টিজ, ব্যাসিলাস আমরা জানি এটা হচ্ছে একটা রড শেপ ব্যাকটেরিয়া, তাই তো? রড শেপ ব্যাকটেরিয়া। এখানে দেখেন বলতেছে নিউট্রিয়েন্ট আকারে যখন আপনি দিবেন, সাইজ টাইজ ওগুলো যদি মনে রাখতে পারেন তো মনে রাখতে পারেন আর কি। এখানে দেখেন কালারের কথা দেখেন, নিউট্রিয়েন্ট আকারে যখন দিবেন, নিউট্রিয়েন্ট আকারে সে হচ্ছে গ্রেইশ হোয়াইট কালার দিবে। আর কলোনি কেমন হবে? কলোনি গুলো ওই যে ছোট ছোট স্পট দেখেছিলাম আপনাদের মিডিয়াতে, ছোট ছোট স্পটের মতো কলোনি। কলোনি গুলো হবে হচ্ছে মেডুসা হেড কলোনি। মেডুসা হেড বলতে মেডুসা মনে হয় দেখছেন বিভিন্ন গ্রিক মিথোলজির মুভিতে দেখেন। মেডুসা এটা একটা মহিলা বোঝায় মূলত, দেবী। তার হচ্ছে মাথা থাকে মানুষের আর শরীর থেকে হচ্ছে সাপের। তো মাথার যে চুলগুলো থাকে, তার ওই চুলগুলো দেখবেন হচ্ছে একটার সাথে আরেকটা মানে লম্বা থাকে, মানে যে অনেকগুলো চুল একটার সাথে আরেকটা রিপল করে, মানে জোড়া লেগে 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 পেছন থেকে হচ্ছে বাড়ে। একইভাবে হচ্ছে আরেকটা বলতেছে ব্যারিস্টার উইক। ব্যারিস্টাররা মাথায় দেখবেন এক ধরনের পটচুলার মতো করে দড়ির মতো ঝুলে থাকে। খেয়াল করছেন কোনো সময়? পুরাতন মুভিগুলোতে দেখে। তো ওই টাইপের স্ট্রাকচার, মানে ইন্টারলেসড স্ট্রাকচার আর কি মেডুসা হেড করে। একটার সাথে একটা জোড়া লেগে লেগে নিচের দিকে এখন সুতার মতো মনে হবে যে নামতেছে। এটাকে বলতেছে মেডুসা হেড করা। এটা কোথায় পাবে? নিউট্রিয়েন্ট আকারে। এবার আসেন হচ্ছে ব্লাড এগার। ব্লাড এগারের কথা উপরে লেখা আছে, এখানে শিপ ব্লাড অথবা হর্স ব্লাড ইউজ করতে হবে। 5 থেকে 7%। দেখতে কেমন হবে? দেখতে দেখেন হচ্ছে বলতেছে গ্রে হোয়াইট, এটাতেও গ্রে হোয়াইট টু হোয়াইট, সাদা হইতে পারে। কলোনি নন হিমোলাইটিক। আপনি যেহেতু মিডিয়াতে ব্লাড ইউজ করতেছেন, তার মানে মিডিয়ার কালারটা হবে লাল। নন হিমোলাইটিক আর হিমোলাইটিক মূলত বোঝায় যদি ব্লাড সেলটা ভেঙে ফেলতে পারে কোনো ব্যাকটেরিয়া, ওটাকে বলে হিমোলাইটিক। ব্লাড সেল যদি ভেঙে ফেলে তখন মিডিয়ার কালারটা লাল থাকে না, ঠিক আছে? আর যদি না ভাঙতে পারে তখন লালই থাকে, কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করে, লালের উপরে গ্রো করে। এটা হচ্ছে নন হিমোলাইটিক, মানে সে ভাঙতে পারবে না, মিডিয়ার কালার লালই থাকবে। আর কলোনির সারফেসটা থাকবে হচ্ছে গ্লাসের মতো, রিফ্লেক্ট করতেছে এরকম। এবং ভেরি ট্যাকি, ট্যাকি মানে হচ্ছে গ্লু টাইপ, মানে ধরেন আপনি ইনভলিউশন লুপ দিয়ে যদি কলোনিতে টাচ করেন, তোলার সময় হচ্ছে আঠার মতো ওই স্টিকি স্টিকি টাইপ লেগে থাকবে আর কি। আমরা যেরকম ধরনের যে কফের ক্ষেত্রে দেখি ওরকম স্টিকি টাইপ। তারপরে গেল হচ্ছে দুইটা। এরপরে আসেন জেলাটিন স্টেপ কালচার। জিলাটিন দিয়ে একটা মিডিয়া বানায়, এটা জিলাটিন স্টেপ কালচার। এখানে সাইজ আর কালার দেখেন সেম লেখা, সেম মানে হচ্ছে ব্লাড এগারে যা ছিল এখানেও তাই। আর কলোনি, কলোনি বলতেছে হচ্ছে পার ট্রি লাইক অ্যাপিয়ারেন্স। পার ট্রি বলতে এটা কি? এটা এক ধরনের ডিসিডিউস ট্রি আর কি। এটা বোঝায় হচ্ছে আপনার অনেকটা, আমরা তেঁতুল গাছের পাতা দেখছি না যেরকম, তেঁতুল গাছের একটা মানে দেখবেন একটা লাইনের উপরে দুই পাশে অনেকগুলো পাতা একই রকম ভাবে সাজানো থাকে, এরকম টাইপের কলোনি হয় আর কি যদি আপনি জিলাটিনে স্টেপ করেন। পাতার মধ্যে এরকম একটা স্ট্রাকচার করে, ওই জন্য এটাকে বলতেছে হচ্ছে
পার ট্রি লাইক অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, আর লাস্টে দেখেন হচ্ছে নিউট্রিয়েন্ট গ্রোথ, এটা দেখাচ্ছে পেলিকল ফর্মেশন। এটা মূলত হচ্ছে অনেকটা ইয়ার মতো, ওই ধরেন লিকুইড মিডিয়া, তো তার উপরে হচ্ছে একটা পাতলা থিন ফিল্মের মতো একটা স্ট্রাকচারের মতো দেখা যায়, ওটাকে বলতেছে পেলিকল ফর্মেশন। তার মানে আমার মিডিয়া এখানে কি কি আছে, নিউট্রিয়েন্ট এগার দেখলেন, তারপরে আসলে হচ্ছে ব্লাড এগার, তারপরে জেলাটিন স্টেপ, আর হচ্ছে নিউট্রিয়েন্ট। কালচারাল প্রপার্টিজ আসলে এই চারটা। ঠিক আছে, তারপরে কন্ট্রোল প্রিভেনশন তো পড়া লাগে না, ওগুলো ধরেন চাইলে বানাই লেখা যায় আর কি। জাস্ট ট্রান্সমিশনের যে প্রসেস গুলা পড়ছেন, যে আলাদা রাখবেন, ফ্লাডেড এরিয়া থেকে হচ্ছে দূরে রাখবেন, তারপরে প্রয়োজনে হচ্ছে আপনি ডিসইনফেক্টেন্ট ইউজ করবেন, এইসব। এইখানে আর কিছুর দরকার নাই। তারপরে আসেন হচ্ছে আচ্ছা, তারপরে আসেন হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। ক্লস্ট্রিডিয়াম যাদের কাছে ডকুমেন্টস আছে তারা ডকুমেন্টটা একটু দেখেন, আর যাদের কাছে ডকুমেন্টস নাই এরা নোট করে ফেলুন, হ্যাঁ, এগুলো বলতেছি লিখে ফেলুন। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামে আসবেন, এটা মূলত হচ্ছে আপনার বোটুলিজমের জন্য দেয়, যেটাকে আমরা বলি হচ্ছে ফুড পয়জনিং। ফুড পয়জনিং তো এনিমেলের ফুড পয়জনিং এর জন্য ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম দায়ী থাকে। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামের পড়তে গেলে দেখবেন হচ্ছে এটার টাইপ আছে, পাঁচটা টাইপ, এ বি সি ডি ই, এবিসিডি মানে অ্যালফাবেটিক্যালি পাঁচটা টাইপ। এর মধ্যে দেখবেন লেখা হচ্ছে এ আর বি থাকে হচ্ছে সে হিউম্যানে হচ্ছে ফুড পয়জনিং করে, এটাকে বোটুলিজম বলতেছি আমরা। তারপর টাইপ বি হচ্ছে লিম্বার নেক ডিজিজ ইন চিকেন, গার বাঁকা থাকে। তারপর টাইপ সি হচ্ছে আহ, পাখিদের ফুড পয়জনিং করে, চিকেনের করে, আর হচ্ছে ঘোড়ার করে। টাইপ ডি তে আসেন, এখানে হচ্ছে ল্যান্ডস একটি ইন ক্যাটল, এটা একটা ডিজিজের নাম, সার্চ দিলে ডিটেইলস জানতে পারবেন। টাইপ ই কজ করে হচ্ছে হর্সের ফরেস্ট পয়জন। এই টাইপ গুলো করে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামের। এখন ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামের থেকে আর কি করবেন, এটা কিন্তু স্পোর ফর্মিং ব্যাকটেরিয়া, হ্যাঁ, মাথায় রেখেন। আগেরটাও স্পোর ফর্ম করতে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম, এটাও স্পোর ফর্ম। তারপরে আসেন হচ্ছে এটার কালচারাল প্রপার্টিজ দেখবেন। ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামের কালচারাল প্রপার্টিজ ঠিক আগেরটার মতো নিউট্রিয়েন্ট ট্যাগার আছে দেখবেন। নিউট্রিয়েন্ট ট্যাগারে দেখবেন হচ্ছে সে ট্রান্সলুসেন্ট কলোনি করে, আগেরটা কিন্তু ট্রান্সলুসেন্ট ছিল না, সে ট্রান্সলুসেন্ট কলোনি করে। আর কলোনির কালার আবার আগেরটার মতো হইতে পারে, ইয়েলো হইতে পারে। ব্লাড এগারে দেখবেন হচ্ছে সে হিমোলাইসিস করে, আগেরটা কিন্তু নন হিমোলাইটিক ছিল, ব্লাড সেলকে ভাঙে না, এটা ব্লাড সেলকে ভাঙে না। ক্লোস্ট্রিডিয়াম যদি মিডিয়াতে থাকে, ব্লাড এগার মিডিয়াতে থাকে, সেটাতে হচ্ছে সাদা হয়ে যাবে, মিডিয়া লাল থেকে সাদা হয়ে যাবে। সরি, স্ক্রিনে দেখা যাচ্ছে না। স্ক্রিনে নাই, ডকুমেন্টটা দেখতে বলছে আর কি। হাতে ডকুমেন্টস থাকলে ডকুমেন্টসটা দেখেন, নয়তো হচ্ছে হাতে ডকুমেন্টস না থাকলে খাতায় নোট করুন। যেগুলো বলতেছে ওগুলো লিখে ফেলো, পরের ডকুমেন্টের সাথে মিলিয়ে নিন। তারপর এখানে দেখবেন আবার নিউট্রিয়েন্ট গ্রোথ। আগেরটাতে যেরকম আমরা নিউট্রিয়েন্ট গ্রোথের কথা বলছিলাম, যে হচ্ছে আহ, একটা ফিল্ম প্রডিউস করে, তাই তো? আগেরটার ক্ষেত্রে আমরা বলছিলাম যে ফিল্ম লাইক একটা স্ট্রাকচার প্রডিউস করে, যেটাকে আমরা বলতেছিলাম পেলিকল ফর্মেশন। এটার ক্ষেত্রে দেখেন বলতেছে হচ্ছে কিছু সেডিমেন্ট পড়বে, হ্যাঁ,
মডারেট পাউডার সেডিমেন্টেশন, অর্থাৎ আপনি লিকুইড একটা টেস্ট টিউবে যদি এদের কালচার করেন, নিচের দিকে এসে গোড়া গোড়া কিছু পাউডারের মতো জমে থাকে, আর উপরের দিকের অংশটা এটা একদম সমানভাবে টার্বিড হয়ে থাকে, অনেকগুলো হয়ে থাকে সমানভাবে। এগুলো হচ্ছে আপনার কালচার প্রপার্টিজ কার, ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। মানে কালচার প্রপার্টিজ কার দেখলেন, অ্যানথ্রাক্সের দেখলেন, আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম বোটুলিনামের দেখলেন। আমরা এখন আছে কি গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? কোন ব্যাকটেরিয়া পড়তেছেন বলেন দেখি, গ্রাম পজিটিভ না গ্রাম নেগেটিভ? স্যার গ্রাম পজিটিভ। পজিটিভ আছে, ধরে নিতে পারেন পজিটিভ থেকে কিছু কোশ্চেন হবে আর নেগেটিভ থেকে কিছু, দুইটা মিলাই। এরপরে চলে যান হচ্ছে ক্লস্ট্রিডিয়াম শোভি নামে একটা আছে, দেখেন CHAUPOEI, CHAUPOEI, ক্লস্ট্রিডিয়াম শোভি। ক্লস্ট্রিডিয়াম শোভি থেকে হচ্ছে আপনার, এটা মূলত হচ্ছে ক্লস্ট্রিডিয়ামের একটা আরেকটা স্পিসিস। এরা ব্ল্যাক কোয়ার্টার নামে একটা ডিজিজ, ব্ল্যাক কোয়ার্টার, এটাকে ব্ল্যাক লেগ ডিজিজও বলে। ক্যাটেলের হয়, শিপের হয়। ডিজিজটা হয় কোথায়? হাইন্ড লেগে, পিছনের পায়ে হয়। এবং এটাকে বলতেছে হচ্ছে ক্রিপ্টেড সোয়েলিং, অর্থাৎ যে জায়গায় আপনার সোয়েলিং হবে, ওই সোয়েলিং এ যদি আপনি রাব করেন বা হচ্ছে এটাকে মুভ করেন, মুভ করলে রেটেলিং সাউন্ড হয়। রেটেলিং সাউন্ড মানে হচ্ছে যে রেটেল স্নেক যেরকম ধরেন পিছনে একটা লেজ থাকে, মুভ করে আওয়াজ হয়, ওইরকম এটার ভিতরে আপনার মনে হবে যে কিছু একটা মুভ করতেছে, আওয়াজ হচ্ছে সোয়েলিং। হ্যাঁ, ক্যাটেলের শিপের আগে বললাম হয়। এটা যেটা করবেন আপনারা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম শোভিটা শর্ট নোটের মতো করে পড়ে ফেলতে পারেন আর কি। হ্যাঁ, শর্ট নোটের মতো করে পড়ে ফেলতে পারেন। এখান থেকে ধরেন ডিজিজটা কি, ব্ল্যাক ওয়াটার ডিজিজ বললেন বা ব্ল্যাক লেগ ডিজিজ বললেন, হোস্ট বললেন, ট্রান্সমিশনটা একটু করলেন। তারপরে হচ্ছে কালচার প্রপার্টিসটা একটু দেখলেন, কালচার প্রপার্টিসের মতো আগেরটার মতো কয়েকটা দেখবেন। ব্লাড এগার ইউজ করতেছে, হ্যাঁ, তারপর রবার্টসন গ্রুপ মিডিয়া ইউজ করতেছে, গ্রোথ নিউট্রিয়েন্ট গ্রোথে কেমন হয় এটা দেখা যাচ্ছে। মোটামুটি কাছাকাছি দেখবেন হচ্ছে মিল থাকবে, পাশাপাশি রেখে পড়েন। এখানে কয়েকটা বায়োকেমিক্যাল টেস্টের কথা বলতেছে। লাস্ট এসে দেখবেন হচ্ছে প্যাথোজেনেসিস। সব দিতে হবে শর্ট নোটে তা তো না, মোটামুটি যেগুলো পারা যায় কি বলবো। এটা ক্লোস্ট্রিডিয়াম শোভি, আবার দেখেন এরপরে দেখবেন হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টিটানি। ক্লোস্ট্রিডিয়াম শোভিটা কি বললাম, শর্ট নোটের জন্য বলছি। ক্লোস্ট্রিডিয়াম টিটানিতে আসেন। ক্লোস্ট্রিডিয়াম টিটানি যেটা হচ্ছে আমরা এখানে যেটা বলতেছে যে ক্লোস্ট্রিডিয়াম টিটানি মূলত একটা অ্যানারোবিক সয়েল ব্যাকটেরিয়া। টিটেনাসের তো নাম শুনছেন? জি স্যার। এটা মূলত ওটার সাথে রিলেটেড। ওই হিসাবে হচ্ছে এই ব্যাকটেরিয়াটা জানা দরকার। টিটেনাস হলে কি হয়? শরীর বাঁকায় যায় স্যার, শরীর পাকায় যায়, ঠিক আছে। ধনুষ্টা শরীর যে হ্যাঁ পাকায় যায়, তার মানে হচ্ছে কি শরীরের কন্ট্রোল থাকে না, তাই তো? মানে মুভমেন্টের কন্ট্রোল থাকে না, তাই না? আমরা শরীরের মুভমেন্ট কন্ট্রোল করে কি দিয়ে, মোটর নিউরন দিয়ে করি না? তার মানে মোটর নিউরনের কোনো আসেন দেখেন ক্লোস্ট্রিডিয়াম টিটানিতে কি বলে। ক্লোস্ট্রিডিয়াম টিটানি যে ডিজিজটা কজ করে দেখেন, এটাকে বলতেছে হচ্ছে টিটেনাস। টিটেনাস অর লক জ। লক জ বুঝছেন? মানে চোয়াল লক হয়ে যাবে আর কি অ্যানিমেলের। লক জ, এলওসি কে লক, জে এ ডব্লিউ জ, লক জ ডিজিজ। এখানে দেখবেন হচ্ছে ট্রান্সমিশনের কথা বলতেছে, হোস্টের কথা, যেগুলো হোস্ট মোটামুটি হোস্টের রেঞ্জ অনেক বড়, মানুষের হয়ে গরু ছাগল যেগুলো আছে, শিপ টিপ, গুড টুড, মাংকি,
পিগ সবারই মোটামুটি টিটানি দ্বারা তারা ইনফেক্টেড হতে পারে। আর মেইনলি তারা ট্রান্সমিটেড হয় কি হবে, স্কিনের মাধ্যমে। কোনো ওর্ম যদি থাকে ওর মাধ্যমে হচ্ছে হয়, কন্টামিনেটেড জায়গা থেকে হয়, কন্টামিনেটেড জায়গা থেকে। আবার ধরেন হচ্ছে আহ, বাচ্চা যখন আহ, জন্ম হয় তখন ওই আম্বিলিক্যাল কর্ড যখন কাটে ওই সময় কন্টামিনেটেড হতে পারে, এর মাধ্যমে বাচ্চা ইয়ে হতে পারে, টিটানাস হতে পারে। তারপর হার্বিভোরাস অ্যানিমাল যেগুলো, হার্বিভোরাস অ্যানিমাল ওরা যে ফিড স্টক খায় ওর মধ্যে যদি স্পোর থাকে ওইখান থেকে হতে পারে। এটাও কিন্তু স্পোরের সাথে রিলেটেড। ঠিক আছে, দেখেন 3% তিনটাই হচ্ছে, চারটা সবগুলোই মোটামুটি স্পোর ফর্ম। এখান থেকে প্যাথোজেনেসিসটা দেখবেন, ক্লস্ট্রিডিয়াম টিটানি এটা শর্ট নোটও হইতে পারে বা এখান থেকে কোশ্চেনও আসতে পারে। হ্যাঁ, শর্ট নোট ধরেও পড়ে ফেলতে পারেন, যেগুলা বলতেছে ওগুলো ধরে শর্ট নোট হিসেবে। ক্লস্ট্রিডিয়াম টিটানি প্রথম সে কি করবে, উন্ডের মাধ্যমে আপনার বডিতে হচ্ছে ঢুকবে বা অ্যানিমেলের বডিতে ঢুকবে। অ্যানিমেলের বডিতে ঢোকার পরে বলতেছে সে ভিতরে শরীরে ঢুকে স্পোরগুলো হচ্ছে আপনার বসে থাকে। তো যখনই কোনো কারণে অক্সিজেনের টেনশন কমে যায় বডিতে, যেমন ধরেন বডির ভিতরে ইয়া থাকতে পারে যেগুলো অ্যারোবিক মাইক্রো অর্গানিজম যেগুলো থাকতে পারে, ব্যাকটেরিয়া থাকতে পারে, যাদের অক্সিজেন লাগে, তারা যখন অক্সিজেনের ইউজ করে ফেলে, অক্সিজেন যখন ডিপ্লিটেড হয়ে যায়, কমে আসে, তখন অ্যানারোবিক কন্ডিশন হয়। তো যেহেতু ক্লস্ট্রিডিয়াম টিটানি হচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়া, ওই সময়টাতে সে সুবিধা পায় এবং সে হচ্ছে স্পোর থেকে জার্মিনেট করে, স্পোর থেকে জার্মিনেট করবে। জার্মিনেট করার পর সে কি করবে, আপনার তার সংখ্যা বাড়ানো শুরু করবে, মাল্টিপ্লাই করবে এবং তার যে শরীরের টক্সিন আছে, তার টক্সিনটা মূলত হচ্ছে এক্সোটক্সিন, এন্ডোটক্সিন না, এক্সোটক্সিন, অর্থাৎ বাইরে রিলিজ করে দেয় টক্সিনটা, বাইরে ছেড়ে দেয়। এই এক্সোটক্সিনটার একটা নাম আছে, এটাকে বলে হচ্ছে টিটানোস্পাজমিন, TETANOSPASMIN, টিটানোস্পাজমিন। টিটানোস্পাজমিন হচ্ছে টক্সিন that is released by Clostridium tetani। এটা হচ্ছে এক ধরনের নিউরোটক্সিন। ঠিক আছে, নিউরোটক্সিন। তার মানে এই যে পয়জনাস যে সাবস্টেন্সটা যদি বলি, এই নিউরোটক্সিনটা, তার মানে সে কাজ করবে কোথায়, নিউরনের উপরে, তাই তো। তার মানে আমরা যদি বলি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মোটর নার্ভের উপরে কাজ করে। কি বললাম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মোটর নার্ভের উপর সে কাজ করে। ব্লাডের মাধ্যমে সে ছড়াইতে পারে পুরো বডিতে আপনার ছড়াইতে। আমরা বলতেছিলাম প্রথম যে একটা উন্ডের মাধ্যমে প্রথম সে ঢুকলো, ঢোকার পরে সে চুপচাপ বসে থাকলো, যখন সে অক্সিজেন ডিপ্লেশন হলো, কমে গেল, তখন সে জার্মিনেট করার পরে তার টক্সিন এবং স্পোর গুলো সে কি করলো, ছড়াই দিল। টক্সিনের নাম বলতেছি আমরা কি, টিটেনোপ্লাজমিন। টিটেনোপ্লাজমিন যখন ছড়ায় যায় তখন টিটেনোপ্লাজমিনটা আবার কি করে, কি ওই যে আমরা বলতেছিলাম যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মোটর নার্ভ থাকে, মোটর নার্ভের মাধ্যমে সে প্রথম অ্যাবজর্ব হয়, অর্থাৎ মোটর নার্ভ টক্সিন গুলোকে অ্যাবজর্ব করে পাঠায় দিয়ে হচ্ছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে চলে যায়। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাওয়ার পর ওইখানে গিয়ে টক্সিন গুলো আবার আপনার গ্যাংগ্লিওসাইট নামে কিছু জায়গা আছে, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের গ্যাংগ্লিওসাইটস, সেই গ্যাংগ্লিওসাইটে গিয়ে হচ্ছে সে ফিক্সড হয়। প্লাস হচ্ছে ব্রেনের যে স্টেম আছে, স্টেমের মধ্যে গিয়ে ফিক্সড। এই টক্সিন গুলো ওই জায়গায় ফিক্সড হওয়ার পরে তারা কি করে, আমাদের যে ধরেন বডির আপার মোটর থাকে আর হচ্ছে লোয়ার মোটর থাকে, দুইটা মোটর সিস্টেম যদি চিন্তা করেন, সহজভাবে যদি সিম্পলি বলি, আপার মোটর হচ্ছে লোয়ার মোটর, দুইটা ভাগে ভাগ করা যায়। আপার মোটর হচ্ছে ডিসিশন গুলা, মানে ধরেন আপনার মুভমেন্ট কেমন হবে না হবে সে এই সিগন্যালটা দেয়। এই সিগন্যাল দেয় কাকে, লোয়ার মোটর নার্ভ বা লোয়ার মোটর নিউরন হচ্ছে ওটা কনজিকিউট করে, এক্সিকিউট করে, অর্থাৎ আপনার মুভমেন্টটা হবে কিনা, কতদূর মুভমেন্ট হবে, কখন মুভমেন্ট হবে, হাত পা আপনি কতটুকু নাড়াবেন, এইটুকু হচ্ছে সে কন্ট্রোল। টিটেনাস পালবেন, অর্থাৎ এই যে টক্সিনটা যেটা বলতেছি, তার টক্সিন টিটানির টক্সিন, তাই তো। টিটানির টক্সিনটা যখন সে গিয়ে ইন্টারফেয়ার করতেছে, কিসের সাথে ইন্টারফেয়ার করতেছে, এই যে আপনার আপার মোটর আর লোয়ার মোটর যে সিগন্যাল ট্রান্সফার হচ্ছে এর মধ্যে গিয়ে সে ইন্টারফেয়ার করার ফলে যেটা হয়, আপনার লোয়ার মোটরের কোনো কন্ট্রোল থাকে না, সে
এক্সাজারেটেড অ্যাকশন হয়, মানে অতিরিক্ত সে অ্যাকশন হয়। যে কারণে বলতেছিলাম না বডি পাকায় আসে, বডি পাকায় আসে হচ্ছে এই কারণে, কারণ ইনহিবিশন যেটা এটাকে সে হচ্ছে অফ করে দেয়, যে কারণে কোনো কন্ট্রোল থাকে না, এক্সেস অ্যাকশন দেখা যায়। ঠিক আছে, যে কোনো যে আপনার মাসল যেগুলো মাসল শক্ত হয়ে যায় বা স্পাজম হয়, কিছু যেটা এই টাইপের এই প্রবলেম বুঝা গেল? জি স্যার। তো এই হচ্ছে আপনার কি বলে, এটা আমরা বলতেছিলাম কি প্যাথোজেনেসিস, কিভাবে ডিজিজটা হচ্ছে, ছড়াচ্ছে। তারপরে এখানে একটা মজার জিনিস আছে, যেমন হচ্ছে আপনার এই স্পোর অনেক বছর পর্যন্ত থাকতে পারে, ফেভারেবল এনভায়রনমেন্টে স্পোরটা অনেক বছর পর্যন্ত থাকতে পারে, নষ্ট হয় না। এই জন্য ধরেন যে খেলতে গিয়ে হাত পা কেটে গেলে ইয়া নিতে পারে, টিটেনাসের ভ্যাকসিন নিতে পারে বা ইনজেকশন। এখন যদি এটা শর্ট নোট হিসাবে পড়তে যান প্যাথোজেনেসিস এর পাশে তো দু একটা জিনিস অ্যাড করে দিতে পারেন। এখানে আপনি চাইলে সাইন এন্ড সিম্পটমস অ্যাড করে দিতে পারেন, কিন্তু কমন ওইটার সাথে কমন, যেমন আমরা বলছিলাম হচ্ছে শরীর শক্ত হয়ে আসে, যদি স্টিফনেস স্টিফনেস হয়, হেড হেড স্টিফ হয়ে যায়, স্পাসম হতে পারে, যেটাকে আমরা যে মাসলের কন্ট্রাকশন বলতেছি, হতে পারে হাত পা নড়াইতে পারে না, ওয়াকিং টার্নিং এগুলো সব হচ্ছে আপনার আহ, বন্ধ হয়ে যায়। এনিমেলের ক্ষেত্রে হচ্ছে এনিমেলের যে লেজ থাকে স্টিল স্টিফনেস হয়ে যায়, অর্থাৎ লেজ শক্ত হয়ে যায়। তারপর হচ্ছে আপনার আর ইরেক্স কান সবসময় একদম শক্ত হয়ে খাড়া হয়ে থাকে, সে নড়াইতে পারে না। তারপর আপনার হেড নেক মাথা গলা এগুলো হচ্ছে এক্সটেন্ডেড হয়ে থাকে, অর্থাৎ সামনের দিকে একদম শক্ত করে থাকে। এবং লাস্ট দিকে রেসপিরেটরি ফেইলিওর হতে পারে, যেহেতু মাসল টাসল সব শক্ত হয়ে যায়, রেসপিরেশন বন্ধ হয়ে মারা যায় বিশেষ করে। শর্ট নোটের জন্য বাকি সহজ যেগুলো আপনার কাছে ওগুলো মানে কভার করবেন। কালচারাল প্রপার্টিসটা দেখতে পারেন। ঠিক আছে, এই মোটামুটি হচ্ছে আপনার গেল হচ্ছে এটা আনি লাস্ট এটাতে আমরা আসবো, এটা হচ্ছে টিউবারকুলোসিস, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে আমরা করতেছিলাম এটা আইডেন্টিফাই করে কি দিয়ে, অ্যাসিড ফাস্ট ট্রেনিং মনে আছে আমাদের মিড টাইমে আসছে। এখান থেকে মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের ওই যে ডিজিজ স্পিসিসের নামগুলো দেখতে পারেন আর কি, দেখবেন মাইকোব্যাকটেরিয়ামের কিছু স্পিসিসের নাম লেখা আছে এবং তারা কি ডিজিজ স্পিসিসের নামগুলো দেখেন। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বোভিস আছে, মাইকোব্যাকটেরিয়াম বোভিস যেটা হচ্ছে ক্যাটেলের টিউবারকুলোসিসের জন্য দায়ী। আবার মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম আছে, এভিয়াম এভিয়াম নাম থেকে বুঝতেছেন এটা হচ্ছে চিকেনের হয়, এটা আবার ডগ ক্যাটেল এদের আবার হয় না, এভিয়ামটা আলাদা, বোভিসটা আলাদা। তারপর হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম ল্যাপ্রিয়াস একটা, ল্যাপ্রোসিস কুষ্ঠ মানুষের ওটা হয়। এই নামগুলো দেখেন, কমন ডিজিজ গুলো দেখেন, কঠিন গুলাতে যাওয়া দরকার। এবার আসেন হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে এখানে যদি দেখেন প্রথমে টার্মিনোলজি একটা জেনে রাখেন, এটা হচ্ছে টিউবারকল বলতেছে, TUBERCLE টিউবারকল। টিউবারকল মূলত হচ্ছে একটা গ্রানিউলোমা লাইক স্ট্রাকচার, একটা ধরেন কি বলে পোড়ার মতো বা হচ্ছে গ্রানিউল টাইপের মতো একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে টিস্যু দিয়ে জড়ানো থাকে। ওইদিকে আমরা যেরকম আপনার যে কার্বন কোল করতেছিলাম, ওই জায়গায় হচ্ছে নেক্রোটিক টিস্যু থাকে মাঝখানে, অস্ট্রেলিয়া হচ্ছে পোস্ট থাকে, আর কার্বন করলে সেটা হচ্ছে ভিতরে ভালো শক্ত হয়ে যায়। আর এই জায়গায় কিন্তু বলতেছে হচ্ছে ফাইব্রাস টিস্যু, কার্বন কোলের কথা বলতেছে।
তারপরে কি বলতেছে এখানে, বলতেছে fibrous tissue undergoes central cessation নাকি tuberculosis, tuberculosis caused by fibrosis and calcification. ধরেন স্ট্রাকচারটা কি, জাস্ট ওটা জানলেন, জানার পরে এখানে দেখবেন হচ্ছে মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস অ্যাসিড ফার্স্ট দিয়ে করে, অ্যাসিড ফার্স্ট দিয়ে এটা ডিটেক্ট করে। অ্যাসিড ফার্স্ট ট্রেনিং যেহেতু আগেই করছেন, এখানে অ্যাসিড ফার্স্ট ট্রেনিং পাবেন, দুইটা একটা মিলাই করে দেখবেন যে হচ্ছে আপনার অ্যাসিড ফার্স্ট ট্রেনিং এর সেম প্রসিডিউরটা এটা ডিটেক্ট করার জন্য, মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস ডিটেক্ট করার জন্য। তারপরে পড়বেন হচ্ছে সাইন এন্ড সিম্পটমস, একটু দেখেন সাইন এন্ড সিম্পটমস। সোয়েলিং হয়, তারপর হচ্ছে জ্বর হইতে পারে, জ্বরের মাত্রা কম থাকে, আগে যেরকম বলছিলাম মাত্রা বেশি থাকে, ক্ষেত্রে মাত্রা ডায়রিয়া হইতে পারে। তারপরে হচ্ছে ম্যাস্টাইটিস যেটা বলি আমরা, ওটা হতে পারে, ইনফ্লামেশন অফ আডার ওটা হতে পারে, মিল্কের কালার চেঞ্জ হয়ে যায়, ইয়েলো হয়ে যায়। এখন আসেন আমরা চলে যাই হচ্ছে এই ডিটেকশন যদি আমরা চিন্তা করি, এটা যদি আমরা ডায়াগনোসিসের দিকে চিন্তা করি, ডায়াগনোসিস কিভাবে করা যায়? নরমালি ডায়াগনোসিস করতে গেলে স্যাম্পল হিসেবে নেয় হচ্ছে আপনার কফ স্যাম্পল নেয়, কফ বা পাস নেয়, তারপরে হচ্ছে ইউটেরাইন ফ্লুইড নিতে পারে, তারপরে যে একটু আগে বলতেছিলাম প্লিউরাল যেটা লাঙে থাকে, প্লিউরাল ফ্লুইড নিতে পারে, তারপর মিল্ক নিতে পারে, ইউরিন নিতে পারে, ওগুলো নিয়ে হচ্ছে আপনার মূলত চেক করে কিনতেছে। এখানে খুব কমন একটা ফেমাস প্রসিডিউর আছে যেটা বারবার আপনার ইউজ করে টেস্ট করার জন্য, এটা হচ্ছে পিপিডি। পিপিডি পিপিডি বলতে বোঝা হচ্ছে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস। পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভ, যখন আপনার এই ডিজিজটা হয়, ওইটা ধরে হচ্ছে এক ধরনের টেস্ট। এখানে দেখবেন হচ্ছে প্রথমে লেখা আছে হচ্ছে কি করে পিউরিফাইড প্রোটিন ডেরিভেটিভস টেস্ট, যেটা এখানে পিপিডি টেস্ট। এখানে দেখবেন প্রথমে ব্যাকটেরিয়াকে কালচার করার পর এখান থেকে সেন্ট্রিফিউজ করে ব্যাকটেরিয়াকে আলাদা করে, ব্যাকটেরিয়াকে আবার হচ্ছে সোনিকেশন সাউন্ড করে ব্যাকটেরিয়াগুলোকে সোনিকেশন সাউন্ড ভাইব্রেশন দিয়ে ভাঙার পর এখান থেকে হচ্ছে আপনার এই যে আমরা যে প্রোটিন গুলার কথা বলতেছি, সাইটোপ্লাজম, এগুলাকে হচ্ছে আলাদা করে, এই প্রোটিন গুলাকে আলাদা করে এগুলাকে আপনার কালেক্ট করতেছে। এলডি দেখবেন হচ্ছে এই জায়গায় লেখা আছে স্ট্যান্ডার্ডাইজ এলডি 50 মেথড। ওটার অন্য টেকনিক আছে, এলডি 50 মানে হচ্ছে লিথাল ডোজ 50, যেই পরিমাণ আপনার অর্গানিজম থাকে অর্ধেক মারার জন্য কোন একটা কেমিক্যাল যতটুকু লাগে আর কি, ওটাকে বলা হচ্ছে এলডি 50 লিথাল ডোজ। তো ব্যাকটেরিয়া ভাঙলেন, প্রোটিন কালেক্ট করার পর এখন যেটা করতেছে অ্যানিমেল নেবেন, নেওয়ার পর অ্যানিমেলের প্রথম হচ্ছে স্কিনের থিকনেস মাপবেন, কি দিয়ে মাপবেন? স্লাইড ক্যালিপার্স দিয়ে অ্যানিমেলের স্কিন মাপার পর এরপরে কি করে ওই যে পিপিডির কথা বললাম, অর্থাৎ যে প্রোটিনটা আপনি কালেক্ট করলেন সেন্ট্রিফিউজ করে ভেঙে সেল ভেঙে ফিল্ট্রেশন করে যে প্রোটিন গুলো কালেক্ট করলেন, পিওর প্রোটিন, এই প্রোটিন গুলাকে কি করতেছে? ইনজেক্ট করতেছে। এখানে দেখেন আমরা বলছিলাম যে হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস ছিল, মাইক্রোব্যাকটেরিয়াম এভিয়াম ছিল, মনে আছে? দুইটার বৈশিষ্ট্য কি? মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস আর হচ্ছে এভিয়াম। এভিয়াম বলছিলাম হচ্ছে চিকেনের ক্ষেত্রে ইউজ করে, মানে ডিজিজ হয়, চিকেনের ডিজিজ হয় এভিয়াম ববিস ক্যাটেল। বোভিসের ব্যাকটেরিয়া আপনি আলাদা কালচার করছেন, ওটারও প্রোটিন কালেক্ট করছেন, আবার এভিয়াম আলাদা কালচার করছেন, ওটারও প্রোটিন কালেক্ট করছেন, যেটাকে আমরা বলছি পিপিটি কালেক্ট করার পরে এটাকে দেখবেন হচ্ছে ইনজেক্ট করতেছে, ইনজেক্ট 0.1 ml 0.1 ml পিপিডি অফ বোভিস। বোভিসের পিপিডি হচ্ছে বডির এক পাশে, বডির এক সাইডে হচ্ছে বোভিসের পিপিডি ইনজেক্ট করে,
অন্য পাশে হচ্ছে এভিএম এর পিপিটি ইনজেক্ট, ঠিক আছে, দুই পাশে দুইটা ইনজেক্ট করতেছে, করার পর 72 ঘন্টা ওয়েট করে স্লাইড ক্যালিপার্স দিয়ে আপনি আগে স্কিন মাপছিলেন না, স্কিনের ডেন্স পুরুত্ব মাপছিলেন, থিকনেস, এখন আবার থিকনেস। যদি পজিটিভ পাওয়া যায়, হ্যাঁ, তখন এটা কখন পজিটিভ পাওয়া যায়, যদি হচ্ছে আপনার স্কিন আগে যে মাপছেন ওইখান থেকে যদি 3 সেন্টিমিটার বেশি পুরু হয়, আগে যে মাপছেন ওইখান থেকে 3 সেন্টিমিটার যদি বেশি পুরু হয়, তখন আপনি ধরবেন যে হচ্ছে পজিটিভ, অন্যথায় নেগেটিভ। এখন বলতেছে যদি সোয়েলিংটা বেশি পাওয়া যায়, ইফ সোয়েলিং উইথ দ্য বোভাইন পিপিটি দেন ক্যাটল from the bovine TB. If more swelling with the bovine PPT than cattle is suffered by bovine TB, but if more swelling with bovine PPT than cattle is suffered from microvine tuberculosis. অর্থাৎ যদি হচ্ছে আপনার বোভাইনের যে পিপিটি দিলাম এটাতে যদি সোয়েলিং বেশি পাওয়া যায়, যেই পাশে আপনি বোভাইনের পিপিটি দিয়েছেন ওই পাশে যদি গুরুত্ব বেশি পান, তাহলে বুঝতে হবে যে সে হচ্ছে বোভাইন টিউবারকুলোসিসে আক্রান্ত। কিন্তু যেই পাশে আপনি হচ্ছে এভিএমটা দিচ্ছেন, যদি ওই পাশে দেন তাহলে ধরে নিতে হবে ওই অ্যানিমালটা মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে আক্রান্ত। অর্থাৎ দুই জায়গায় দুইটা পিপিটি দিয়ে আপনি রেসপন্স দেখতেছেন, বডির রেসপন্স দেখতেছেন এই অ্যানিমালের ক্ষেত্রে। অ্যানিমালটা কিন্তু হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসে আক্রান্ত, মানে আপনি টেস্ট করতেছেন, অন্য প্রোটিন দিচ্ছেন, ওই পাশে দুইটা প্রোটিন দিচ্ছেন, ওভিজের একটা, এভিএম এর একটা, দেওয়ার পর এদের রেসপন্স দেখতেছেন। রেসপন্স দিক থেকে যেই পাশে মোটা হচ্ছে ওই পাশ ধরে আপনি ডিসিশন নিতেছেন। যদি মোবাইলের ক্ষেত্রে সোয়েলিং বেশি পাওয়া যায় তখন ধরে নেওয়া এটা হচ্ছে মোবাইল টিভিতে আক্রান্ত, আবার অন্যদিকে যদি এভিএম এর ক্ষেত্রে বেশি পাওয়া যায় তখন ধরে নেওয়া যায় এটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। এটাই হচ্ছে মূলত আপনার যে পিপিটি দিয়ে মেজারমেন্ট করা। আর এখানে দেখবেন হচ্ছে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এগুলো বলে। ফলস পজিটিভ, ফলস নেগেটিভ বলতে কি, ধরেন সোয়েলিং হচ্ছে, এটাকে তো আমরা বলছি পজিটিভ, তাই তো, 3 সেন্টিমিটারের বেশি যদি সোয়েলিং হয় তখন এটা পজিটিভ। ফলস পজিটিভ বলতে বোঝাচ্ছে এটা ফুলে গেছে, কিন্তু আসলে এই কারণে ফুলে নেই, কোনো কারণ হতে পারে, যেমন ধরেন হচ্ছে অন্য কোনো ডিসিজের অ্যাটাক তার বডিতে যদি কোনো কারণে হয়ে থাকে বা কোনো কারণে আঘাত পায়, এটা হচ্ছে ফলস পজিটিভ, এটা রেজাল্টেশন নেওয়া যাবে না। ফলস নেগেটিভ হচ্ছে ধরেন কথার কথা যে আপনি ট্রিটমেন্টের জন্য বা চেক করার জন্য আপনি পিপিটি দিচ্ছেন, প্রোটিন, পিউরিফাইড প্রোটিন দিচ্ছেন, কিন্তু দেখা গেল যে এর মধ্যে কেউ হয়তো তারা আপনাকে না বলে তারা কোনো ড্রাগ ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছে, ইমিউনোসাপ্রেশন। এটা মূলত কি হচ্ছে, আপনি যখন পিপিটি প্রোটিন গুলো দিতেছেন তাদের শরীরের ইমিউনো সিস্টেম রেসপন্স করতেছে, আপনি যদি তার এমন কোনো ড্রাগ দিয়ে দেন যে কারণে তার ইমিউনো সিস্টেম কাজ করবে না, হচ্ছে স্টেরয়েড দিয়ে দেন, তখন কি হয় যে কর্টিকোস্টেরয়েড, তখন কি হয় যে আপনার ওই রেসপন্সটা পাওয়া যায় না, তখন দেখা যাবে আসলে তার শরীরে টিউবারকুলোসিস আছে কিন্তু আপনি কোনো রেজাল্ট পাচ্ছেন না। এটার বলা হচ্ছে ফলস নেগেটিভ, মানে আসলে সে পজিটিভ দেখাচ্ছে নেগেটিভ, ঠিক আছে। এই তো মোটামুটি। তারপরে বাড়তি যদি আরো কিছু আপনার শর্ট নোট হিসেবে পড়তে যান, তাহলে এই যে টেস্ট করতে হয়, ভ্যাকসিন দিতে হয়, অ্যান্টিবায়োটিক, রিফাম্পিসিন দিতে হয়, এইসব করবেন না। তার মানে এখানে আমরা বলতেছি ব্যাসিলাস অ্যানথ্রাসিস দেখলাম, তাই তো, তারপরে হচ্ছে ক্লস্ট্রিডিয়াম দেখলাম, ক্লস্ট্রিডিয়ামের টাইপ গুলো কি কি, ডিজিজ কি গুলো কজ করে এগুলো দেখলাম, তারপরে মিডিয়াতে কেমনে কালচার করে দেখলাম, তারপরে হচ্ছে সবিতে আসলাম, আর হচ্ছে টিটানিতে আসলাম, ক্লস্ট্রিডিয়াম সবই আর ক্লস্ট্রিডিয়াম টিটানি। ক্লস্ট্রিডিয়াম সবই বললাম ওই জায়গায় ব্ল্যাক কোয়ার্টার ডিজিজ, শর্ট নোটের মধ্যে পড়বেন মোটামুটি যেগুলো সুবিধার মনে হয়, আর হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানিতে প্যাথোজেনেসিস পড়বেন, আর চাইলে শর্ট মোটামুটি। হ্যাঁ, গ্রাম পজিটিভ থেকে মোটামুটি এগুলাই। এখান থেকে তো আপনাদের ভালো কিছু কমন পড়ে যাবে। হ্যাঁ, কপাল ভালো থাকলে এক সেটও পড়তে পারে। ঠিক আছে, শেয়ার হচ্ছে ইয়া নিয়ে রেখেন, আজকে ছিল কারা কারা একটু আপনার কাছে রাইখেন ইনফরমেশন।
ক্লাস এই জায়গাতে আজকে শেষ করি। আপনি স্যার আগের নেক্সট ক্লাস কি কালকে? স্যার একটা রিভিউ ক্লাস নেবেন না? দেখি চেষ্টা করতেছে কালকে নেওয়ার জন্য। ডকুমেন্টস হচ্ছে যদি এরকম হয় আমার কাছ থেকে নিতে চান নিতে পারেন, আর যদি মনে করেন যে আগের ডকুমেন্ট যাদের কাছে ওটা থেকে আচ্ছা আমার কাছ থেকে চাইলে নিতে পারেন, তাহলে রবিবারে নিতে হবে। ঠিক আছে? জি স্যার। স্যার গ্রাম নেগেটিভ অথবা অ্যাসিড ফার্স্ট এগুলো থেকে কি আসতে পারে? হ্যাঁ হ্যাঁ বুঝিনি। আমি তো হচ্ছে গ্রাম গ্রাম পজিটিভ নেগেটিভ। পড়াইছি, গ্রাম নেগেটিভ পরের দিন আপনার ক্লাস ক্লোজ। ঠিক আছে স্যার। স্যার কালকেও কি 4টা 3টা থেকে 4টা? আজকে ধরেন মানে এরপরে হয়তো আমার একটা ক্লাস হলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে? স্যার ক্লাস কি কালকেও 3টা থেকে 4টা রাখবো? আমি জানাচ্ছি আপনাকে, কালকে তো শিওর না, জানাচ্ছি। ওকে স্যার। দেখেন, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।